হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। তো আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা মায়াপুরে এসে কি কি সাইট সিন দেখবেন। আর মায়াপুর মানেই তো হচ্ছে প্রাচীন ধর্মীয় এবং ঐতিহ্যপূর্ণ একটি স্থান, তাই এখানে এসে যদি এখানকার সাইট সিনগুলো না দেখেন তাহলে কিন্তু আপনারা খুবই মিস করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। মায়াপুর ক্যাম্পাস থেকে বেরোলেই আপনারা কিন্তু প্রচুর টোটো বা অটো আপনারা দেখতে পাবেন, যেগুলো কিন্তু আপনাদেরকে সাইট সিনে নিয়ে যাবে। তো মায়াপুরে ইসকন মন্দির ছাড়াও মোট 8টি সাইট সিন রয়েছে, যেগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। তো মায়াপুরের সমস্ত সাইট সিনগুলো ঘুরে দেখার জন্য আপনাদেরকে কিন্তু একটা টোটো রিজার্ভ করতে হবে। আর আমাদের টোটো রিজার্ভ করতে 400 টাকা নিয়েছিল। যদি একটু বেশি বলে সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু বার্গেনিং করে নেবেন, তাহলে কমও হতে পারে। তো আপনাদের কিন্তু এই পুরো সাইট সিন ঘুরে দেখতে মোট 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। আর এই সময়টা কিন্তু পুরোটাই আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কত সময় ধরে এক একটা স্পট দেখবেন। এটা বলছি কারণ একটা সাইট সিন বল্লাল ঢিবি সেটা কিন্তু অনেকটাই দূরে, আর ওখানে কিন্তু কোনো পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই, তাই আপনারা কিন্তু একটু সকাল সকাল বেরোনোর চেষ্টা করবেন। তো প্রথমেই দেখে নিলাম নিমাইয়ের জন্মস্থান। তো শ্রী ভক্তিবিনোদ ঠাকুর এই নিমাইয়ের জন্মস্থানটি চিহ্নিত করেন এবং এই স্থানে মন্দির প্রতিষ্ঠা করেন, এবং তার নামানুসারেই গড়ে উঠেছে ভক্তি বিনোদ ইনস্টিটিউশন। আর এই ইনস্টিটিউশনের কিন্তু একদম পাশেই রয়েছে এই নিমাইয়ের জন্মস্থান। আর হ্যাঁ, শ্রী ভক্তি বিনোদ ঠাকুর কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একজন প্রিয় ছাত্র ছিলেন। তো এই প্রাচীন সুবিশাল নিম গাছের তলাতে এই কুটিরেই কিন্তু জন্মগ্রহণ করেছিলেন নিমাই। আর এর ভিতরেও কিন্তু ছবি তোলা নিষেধ। এই কুটিরের ভিতরেই সচী মাতার কোলে শয়নরত অবস্থায় নিমাই রয়েছে। আর দেখে তো বুঝতেই পারছেন এই নিম গাছটা কতটাই বিশাল। তো দেখুন এখানে আরো একটি মন্দির রয়েছে, তো চলুন এর ভিতরে প্রবেশ করা যাক। তো মন্দির থেকে বেরোলেই পড়বে গৌরকুণ্ড। তো মনে করা হয় এখানেই নিমাই স্নান করতেন। তারপরে চলে এলাম খোলভাঙা মন্দিরে। তো আশা করছি মন্দিরের নামটা শুনে একটু অবাকই হয়েছেন। তো মন্দিরের নামটা কেন এরকম হলো সেটা নিয়ে কিন্তু একটা ইতিহাসও রয়েছে, সেই ইতিহাসটা আপনাদেরকে বলছি। যখন শ্রী চৈতন্যদেব তার শ্রীকৃষ্ণ কীর্তনের মাধ্যমে সমস্ত মানুষদের সহজ সরল ভাষায় ভগবানের প্রতি আকৃষ্ট করতে থাকেন, তখন দুই ভাই জগাই আর মাধাই তারা এই শ্রী চৈতন্যদেবের কীর্তন সহ্য করতে না পেরে তার সমস্ত কীর্তন সামগ্রী খোল, ঢোল, করতাল ইত্যাদি ভেঙে দিয়েছিল। তাই এই মন্দিরের নাম রাখা হয়েছে খোলভাঙা মন্দির, যদিও তারা পরে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যান। তো চলুন এবারে যাওয়া যাক পরের সাইট সিনে। এটা হচ্ছে শ্রী চৈতন্য মঠ। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা শ্রীল প্রভুপাদের সমাধি মন্দির। মন্দিরের ডান দিকেই রয়েছে এরকম একটি শ্যামকুণ্ড, তারপরে রয়েছে এরকম আরো একটি মন্দির। তো এই চৈতন্য মঠের ভিতরে কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে, সেগুলো আপনাদেরকে এক এক করে ঘুরিয়ে দেখাবো।
এখানে শ্রী চৈতন্য দেবের লীলা প্রদর্শনী মন্দিরও রয়েছে। শ্রী চৈতন্য দেবের জীবনযাত্রা এবং লীলা কাহিনী এই মন্দিরের ভিতরে দেখুন এভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো দেখুন এখানে শ্রী চৈতন্য দেবের মাসির বাড়িও রয়েছে। এরপরেই চলে এলাম মায়াপুরের মধ্যে থাকা একটি ঐতিহাসিক জায়গাতে, যেখানকার কথা কিন্তু খুব কম মানুষই জানে। যারা একটু ঐতিহাসিক স্থান দেখতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম পারফেক্ট। এটাই কিন্তু বাংলার শাসক বল্লাল সেন এবং লক্ষণ সেনের ঢিপি। তো অনেকে মনে করেন এটি একটি মন্দির ছিল, আবার অনেকে মনে করেন এটি রাজবাড়ির ভাঙা অংশ বিশেষ। আমরা যখন এখানে গিয়েছিলাম তখন কিন্তু ওখানে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য বা টিকিট লাগেনি। তো ইতিহাসের পাতায় পড়া বল্লাল সেনের বল্লাল সেন এবং লক্ষণ সেনের যে এরকম একটা প্রাচীন একটা জিনিস দেখতে পাবো সেটা কখনো ভাবিনি, কিন্তু আজকের এখানে এসে খুব ভালো লাগছে। আপনাদেরকেও সেটা দেখাচ্ছি। ছিল দেখো, হ্যাঁ দেখুন স্ট্রাকচারটা দেখাচ্ছি। বলুন এবারে আপনাদেরকে উপরে উঠে দেখাই। দেখুন সিঁড়ি চলে গেছে এগুলো। তো চলুন একটু নিচে নেমে দেখা যাক কি আছে। খুব সম্ভবত এটিকে অনেকবার পুনর্নির্মাণ করা হয়েছিল, কারণ এখানে প্রথম দিকে কিছু কিছু ইট সেগুলোতে কোনো নাম লেখা নেই, আবার কিছু কিছু ইটে ইংলিশ নাম লেখা, অর্থাৎ কিছু কিছু অংশ এখানকার সেগুলো পরে ইংরেজ আমলেই কিন্তু মেরামত করানো হয়েছে। কিন্তু এখানকার পুরো ইতিহাস আমাদের জানা নেই। আর যদি আপনাদের কারোর এই ইতিহাসটা জানা থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন যে কেন এখানে কিছু কিছু ইটে ইংলিশ নাম লেখা, আবার কিছু কিছু ইটে কোনো নামই লেখা নেই। তো দেখুন উপর থেকে এরকম নিচটা কত সুন্দর লাগছে দেখতে। তো দেখুন এই প্রাচীরের গায়ে কিন্তু একটা এরকম কুমিরের ভাঙা মুখ মতো রয়েছে। বল্লাল ঢিপি দেখে চলে এলাম শ্রী জগন্নাথ দেবের মন্দিরে। তো দেখুন এটাকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে, আর এখানেও কিন্তু এরকম লীলা কাহিনী ফুটিয়ে তোলা রয়েছে। তো আমরা যেদিন এই জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম এখানে একটি বৈদিক মতে বিবাহ হচ্ছিল, তাই এখানে এত সুন্দর করে সাজানো হয়েছিল। তো দেখুন এখানে শ্রী প্রভুপাদের একটি মূর্তিও রয়েছে, আর সামনেই রয়েছে জগন্নাথ সুভদ্রা বলরামের মূর্তি। তোমার একটা ছবি তুলে জগন্নাথ মন্দিরের পিছনে এরকম শ্রী চৈতন্য দেব এবং বিষ্ণুপ্রিয়ার একটি মন্দির রয়েছে। এরপরে চলে এলাম চাঁদকাজির সমাধিতে। শ্রী চৈতন্য দেবের একজন খুব বড় অনুরাগী ছিলেন এই চাঁদকাজি। চাঁদকাজির মৃত্যুর পরে শ্রী চৈতন্য দেব নিজেই তাকে সমাধিস্থ করেন এবং সমাধিস্থলের উপরে একটি চাঁপা গাছ লাগিয়ে দেন। সেই গাছটি আজও বিশাল বড় বনস্পতি রূপে অবস্থান করছে সমাধিস্থলের উপরে, আর ওই গাছটিতে এখনো কিন্তু ফুল ফোটে। তো এই চাঁপা গাছের সাথে কিন্তু এখানে একটি বিশাল বড় নিম গাছও রয়েছে, যেটিকে শ্রী চৈতন্য দেবের অবতার বলে ধরা হয়।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং যত পারেন শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।